সালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের সাদত ভাইয়া তোমাদের সামনে আলোচনা করতেছিলাম পদার্থের অবস্থা, কেমিস্ট্রির সেকেন্ড চ্যাপ্টার। সো আজকে তার ধারাবাহিকতায় আজকে আমি ব্যাপন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। একদম ব্যাপন শুরু থেকে শেষ পর্যন্ত তুমি যদি দেখো তাহলে ব্যাপনের সম্বন্ধে একদম তোমার পরিষ্কার ধারণা হয়ে যাবে। তো ব্যাপন পড়া শুরু করার আগে আমরা বুঝি আসলে ব্যাপন জিনিসটা কি, হয় কোথায়, ঠিক আছে? তো ব্যাপন বোঝানোর জন্য ভাইয়ের কাছে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি একটা একটা সেন্ট, ঠিক আছে? তো এখন দেখো, আমি যদি এটাকে কি করলাম, এদিকে কি করলাম, সেন্ট পুশ করলাম, ঠিক আছে? তো রুমের এই পাশে যদি আমি সেন্ট দিই, তাহলে মনে করো ওই যে ওই পাশে আমার ফ্রেন্ড বসে আছে বা ওই পাশে তুমি বসে আছো, তাহলে কিছুক্ষণ পরে তুমি ওখান থেকে কি স্মেলটা পাবা। তাহলে যেই প্রসেসে এই যে সেন্টটা এই পাশ থেকে তুমি পর্যন্ত চলে গেছে, এই প্রসেসটাকে বলা হয় ব্যাপন। এই প্রসেসটাকে কি বলা হয়? ব্যাপন, ঠিক আছে? সো এখানে ব্যাপন যদি আমরা বলি, ব্যাপনের ডেফিনেশনটা কি? ব্যাপনের ডেফিনেশন হচ্ছে, ব্যাপন হতে হলে আগে আমরা একটু বুঝি। ব্যাপন হতে হলে এখানে চারপাশে একটা কি লাগবে? মাধ্যম লাগবে। যেমন দেখো, আমাদের এখানে চারপাশে কি মাধ্যম আছে? বায়ু মাধ্যম আছে। তো বায়ু মাধ্যমে এখানে কি পদার্থের অণুগুলো ছড়াই পড়ছে না? তো এখানে একটা মাধ্যম আছে, বায়ু মাধ্যম। তো এই বায়ু মাধ্যমে ছড়াইছে, তাহলে ব্যাপন হতে হলে আগে একটা মাধ্যম লাগবে। তাহলে কোন একটা মাধ্যমে পদার্থের অণুগুলা, হ্যাঁ পদার্থের অণুগুলা কি হয়েছে দেখো, আমি যেখানে স্প্রে করছি সেখানে সেন্টের ঘনত্বটা এখানেই বেশি ছিল না? তাহলে এটা হচ্ছে উচ্চ ঘনত্বের এলাকা। উচ্চ ঘনত্বের এলাকা হতে নিম্ন ঘনত্বের এলাকায়, এখানে বলতো যে উচ্চ ঘনত্বের এলাকা হতে যে তুমি পর্যন্ত গেছে, যেখানে ঘনত্ব কম, যেখানে কম ঘন, নিম্ন ঘনত্বের এলাকায় যে গেছে, সেখানে কি আমি কোনো চাপ প্রয়োগ করছি, কোনো কোনো কিছু করছি যে যাওয়ার জন্য? ও অটোমেটিক্যালি গেছে না? তাহলে কোন একটা মাধ্যমে পদার্থের অণুগুলা বেশি ঘনত্বের এলাকা হতে কম ঘনত্বের এলাকায়, যে আমি যে কোনো চাপ প্রয়োগ করি নাই, কিছুই করি নাই, নিজে নিজে গেছে, এই নিজে নিজে যাওয়াকে বলে স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যক্ত হওয়ার প্রক্রিয়াকে বলে ব্যাপন, যেটা ভাই এখানে লিখেছি। যে দেখো, কোনো মাধ্যমে পদার্থের অণুসমূহ উচ্চ ঘনত্বের এলাকা হতে স্বতঃস্ফূর্ত ও সমভাবে নিম্ন ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকেই বলে হচ্ছে কি? ব্যাপন। সো ইংরেজিতে যদি বলি আমরা ডিফিউশন, ইংরেজিতে বলা কি এটাকে? ডিফিউশন। এখন ভাইয়া যদি ব্যাপনটা তোমাদেরকে সামনে একটু ভিজুয়ালাইজ করতে চাই, তাহলে এই যে মনে করো এটা একটা বক্স, ঠিক আছে? এই বক্সের মধ্যে ভাই একটা পার্টিশন দিয়ে রাখছি। এখন এখানে কিছু লাল কোণা আছে, লাল কোণা, হ্যাঁ লাল কোণা। দেখো এটা হচ্ছে বক্সের মনে করো এই পাশ, এই পাশে হচ্ছে লাল কোণা আছে। আর ওই যে এই পাশে, এই পাশে মনে করো কালো কোণা আছে, এটা হচ্ছে বি পাশ, ঠিক আছে? এখন ভাইয়া দেখো, এখানে বক্সের ভিতরে মাধ্যম হিসাবে ধরে নিচ্ছি আমরা বায়ু আছে, কি আছে? বায়ু মাধ্যম। এখন আমি যদি বক্সের পার্টিশনটাকে সরাই দিই, বক্সের পার্টিশনটাকে সরাই দিই, তাহলে দেখো তো এখানে, এখানে এই লাল কণাগুলোর ঘনত্ব বেশি না? দেখো তো অনেক ঘন ঘন না? আমি যদি আরেকটু বাড়াই দিই, অনেক ঘন না? এই পার্টে লাল কণাগুলো অনেক ঘন না? তাহলে দেখো এখানে যেহেতু অনেক ঘন, তাহলে পার্টিশন সরাই দেওয়ার সাথে সাথে কি হবে? এই যে এইখান থেকে লাল কণাগুলো আস্তে আস্তে এদিকে যাওয়া শুরু করবে, কারণ এদিকে ঘনত্ব কম, অটোমেটিক্যালি যাওয়া শুরু করবে, অটোমেটিক্যালি। তো এই যে এদিকে যাওয়া শুরু করবে, এদিকে যাওয়া শুরু করবে, এদিকে যাওয়া শুরু করবে, দু একটা কালো কণাও হয়তো এদিকে আসবে, ঠিক আছে? এদিকে যাওয়া শুরু করবে। তাহলে দেখো, এই যে পদার্থের কণাগুলা উঁচু ঘনত্ব থেকে, এই যে এখানে ঘনত্ব কি ছিল? এখানে ঘনত্ব উচ্চ ছিল না? ঘনত্ব বেশি ছিল না? এদিকে কি ঘনত্ব কি ছিল? কম ছিল। লালগুলা কি এদিকে ছিল? ছিল না। তার মানে এখানে ঘনত্ব কম, এখানে ঘনত্ব বেশি। তাহলে যেই প্রক্রিয়ার মাধ্যমে পদার্থের অণুগুলা উচ্চ ঘনত্বের এলাকা হতে নিম্ন ঘনত্বের এলাকায় ছড়াই পড়ে, ওই প্রসেসটাকেই বলি কি? ব্যাপন। এই যে তুমি বিরিয়ানির দোকানের সামনে দিয়ে হেঁটে যাও, ও বিরিয়ানি কি মজা, তাই না? তুমি যে স্মেলটা পাও, স্মেলটা পরে, স্মেলটা এসেই তো তোমার কি ক্ষুধা লেগে যায়, তাই না? তো ওইটা কোন প্রসেস হয়? ওটা হয় ব্যাপন। যখন বাসায় হচ্ছে এই আম পাকে, কাঁঠাল পাকে, স্মেল আসে না তোমার কাছে? কোন প্রসেসে আসে? এটা হচ্ছে ব্যাপন। যে তুমি পারফিউম দিয়ে বাইরে বেরো, সবাই ঘ্রাণ নেয়, কোন প্রসেস? ভাই ব্যাপন প্রসেস। তাহলে যেই প্রসেসে পদার্থের অণুগুলা উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের এলাকায় স্বতঃস্ফূর্ত সমভাবে ছড়াই পড়ে, সেই প্রসেসটাকে আমরা কি বলি? ব্যাপন। এখন দেখো, ব্যাপন জিনিসটা কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। যেমন কয়েকটা ফ্যাক্টর ভাইয়া কি, কিসের কিসের উপর ডিপেন্ড করে ভাইয়া যদি একটু বলি। সো তোমাদের বইতে এই ফ্যাক্টর গুলাকে ওরা কাজ হিসেবে দিছে, যে এক একটা কাজ করো, তারপর এক একটা জিনিস জানো। তো প্রথম যেই জিনিসটা ওরা বুঝাইছে সেটা হচ্ছে তোমার পানির মধ্যে ওরা, পানি, এটা মনে করো পানির একটা পাত্র, যে কাজটা ওরা দিছে আর কি। হ্যাঁ, পানির পাত্রের মধ্যে, এই যে পানিকে আমি নীল কালার দিয়ে দেখাচ্ছি। তো পানি, হ্যাঁ এখানে পানি আছে। তো ওরা বলছে যে পানির মধ্যে তুমি একটা এই রাসায়নিক কেমিক্যাল মিশাও, যেটার নাম হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটাকে যদি ভাইয়ের সংকেতটা লিখে দিই, এটা হচ্ছে পটাশিয়াম KMnO4।
এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তুমি যখন এই যে এটা হচ্ছে গুড়া গুড়া কঠিন, এই যে এরকম গুড়া গুড়া কঠিন, ঠিক আছে, কঠিন পদার্থ। পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা কেমন? পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা হচ্ছে কঠিন, ঠিক আছে। আমরা কি পড়তেছি? ব্যাপন কার কার উপর ডিপেন্ড করে, কয়েকটা ফ্যাক্টর যার উপর কি ডিপেন্ড করতেছে, ব্যাপনটা ডিপেন্ড করতেছে। সো এক নম্বরে বলছে যে ওই পদার্থটার অবস্থা, যে পদার্থটা ব্যাপিত হবে তার অবস্থা। যেমন এখানে বলছে দেখো ভাই, এটা হচ্ছে একটা কঠিন পদার্থ যে আমি পানিতে মিশাইছি, ঠিক আছে। কোন পদার্থ? এই যে KMnO4টা, এটা একটা কঠিন। যেমন এটার কালার আছে একটা, এটার একটা কি আছে কালার, এটার কালারটা হচ্ছে গোলাপি কালার। কি কালার ভাইয়া? গোলাপি কালার। তো তুমি যখন পানিতে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা হচ্ছে কি দানা 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 চিনির মতো ধরো দানা দানা, ঠিক আছে। সো যখন এটা পানির মধ্যে মিশাইছো, তো কিছুক্ষণ যাওয়ার পর দেখতেছো যে এটা পানির যেদিকেই যাচ্ছে সেদিকে একটু একটু গোলাপি হচ্ছে। তো ভাইয়ের কাছে তো গোলাপি নাই, তুমি মনে করো লাল, এই যে দেখো গোলাপি হচ্ছে, ঠিক আছে, গোলাপি যেখানে যেখানে যাচ্ছে গোলাপি হচ্ছে, যেখানে যেখানে যাচ্ছে গোলাপি হচ্ছে। সো কিছু সময় পর দেখা গেল যে তোমার পুরা পাত্রটাই কি হয়ে গেছে? গোলাপি হয়ে গেছে। তার মানে কি, এই যে গোলাপি কালারটা মনে করো আমি দিছিলাম এখানে, তো সেটা আস্তে 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 পুরো পানিতে ছড়াই গেছে না? তাহলে পুরো পানি গোলাপি হয়েছে না? তাহলে এটা ব্যাপন না? তাহলে এটা দেখো পদার্থটা কঠিন হওয়াতে এখানে আমরা একটা টাইম কাউন্ট করলাম যে কতক্ষণ পরে সমগ্র পানিটা কি হয়ে গেল? গোলাপি হইলো। তো বুঝছো? তো এখানে আমরা একটা সময় আমরা কাউন্ট করছি। সাপোজ তোমাদের বোঝানোর সুবিধার্থে বলি, এখানে সময়টা লাগছে মনে করো 20 মিনিট। যে সমস্ত পানি তোমার কি হইতে, সমস্ত পানি গোলাপি কালার হইতে তোমার টাইম লাগছে মনে করো 20 মিনিট। এবার আমরা আরেকটা কাজ করছি, যে আবার সেম কাজ করছি, এই যে পানি নিছি, ঠিক আছে, পানি 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 নিয়ে এবার আমরা এখানে কি করছি, পানিতে যে পানিতে আমরা কি করছি, যে আমাদের কাপড় কাছে যে নীল আছে না, নীল, ওই যে কাপড় কাছে না, কাপড় সাদা কাপড়ের পরে ধোয়ার পরে নীল যেটা দেয়, ওই নীল আমরা এখানে মিশাইছি, এই যে এখানে মিশাইছি। সো নীলটা আমরা জানি তরল হয়, নীল তরল না, ওই যে তরল নীল আমরা চমক নীলটা পাই না, ওই নীল আমি মিশাইছি। তো নীল মিশাই দেখতেছি যে নীলটা আমি মনে করো এখানে জাস্ট 2 ফোঁটা দিছি। তো কিছুক্ষণ পরে আমার পুরা পানি আস্তে আস্তে কি হয়ে গেল? নীল হয়ে গেল, নীল বর্ণ হয়ে গেল। তাহলে কোন প্রসেস হইলো? ব্যাপন প্রসেস হইলো। আর আমাদের এখানে যে নীলটা দিছিলাম, নীল, এই নীলটা হচ্ছে কি ধরনের পদার্থ? এই নীলটা হচ্ছে তরল পদার্থ। এখন এই তরল পদার্থ পানিতে মিশতে তোমার সময় লাগছে মনে করো 10 মিনিট। কত মিনিট সময় লাগছে? 10 মিনিট। আর এই যে সাপোজ আরেকটা জিনিস তোমরা চিন্তা করো, যে ভাইয়া এই যে এখান থেকে যে গ্যাস, এটা তো গ্যাস, এখানে যে ভাইয়া স্প্রে করলাম, এইটা এখান থেকে ওই যে ওই পর্যন্ত যাইতে মাত্র সময় লাগছে মনে করো 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড। অত অল্প সময়ের মধ্যে এটা কি হয়েছে? ছড়াই গেছে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারি না, কি বুঝতে পারি ভাইয়া? দেখো এই যে কঠিন পদার্থের ব্যাপিত হইতে সময় লাগে অনেক বেশি। তারপর দেখো এটা কি ছিল? এটা হচ্ছে আমাদের তরল পদার্থ ছিল। তাহলে এই তরল পদার্থটার ব্যাপিত হইতে সময় লাগে আরেকটু কম। আর যদি গ্যাস হয়, তার ব্যাপিত হইতে সময় লাগে অনেক বেশি কম। তার মানে আমরা বলতে পারি যে ব্যাপিত যে হয় সেটা সব থেকে বেশি হয় কোন পদার্থে? সেটা সব থেকে বেশি হয় গ্যাসীয় পদার্থে। তারপরে কার? তারপরে হয় তরলের। তারপরে কার? তারপরে হয় কঠিনের। তাহলে সব থেকে বেশি ছড়ায় কোন পদার্থ? সেটা হচ্ছে গ্যাস। তারপরে তরল, তারপরে কি? কঠিন পদার্থ। এখন ভাইয়া ছড়াচ্ছে, এটা মানে কি বোঝাচ্ছে? এটা মানে বোঝাই হচ্ছে মানে কে কত তাড়াতাড়ি ছড়ায়, কে কত তাড়াতাড়ি ছড়াচ্ছে, এই জিনিসটাকে বলে ব্যাপন হার। এই জিনিসটাকে মানে একক সময়ে যেই পরিমাণ, মানে একক সময়ে অণুগুলার কি ছড়ানোর যেই একক সময়ে যে পরিমাণ অণু ছড়ায় সেটাকে আমরা কি বলবো? ব্যাপন হার। সেটাকে আমরা কি বলবো? ব্যাপন হার। একক সময়ে যে পরিমাণ কণা ছড়ায় সেটাকে আমরা কি বলবো? ব্যাপন হার। তার মানে এটা হচ্ছে কার ক্রম? ব্যাপন হারের ক্রম। এটা হচ্ছে কার ক্রম লিখলাম? ব্যাপন হারের একটা কি লিখলাম? ক্রম লিখলাম, যে ব্যাপন হারের ক্রম সব থেকে বেশি কার? কঠিনের। তারপরে কার? তারপর হচ্ছে তোমার কি গ্যাস, তরলের, তারপর হচ্ছে গ্যাসের। এখন তোমাদের বইতে আরেকটা এক্সপেরিমেন্ট করছে, সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে দেখো এই যে একটা পানির নিছে, হ্যাঁ পানির দুইটা নিছে, পানির দুইটা জার নিছে, ঠিক আছে। একটাতে ওরা মিশাইছে হচ্ছে ঠান্ডা পানি, একটাতে মিশাইছে কি পানি? ঠান্ডা পানি। আর একটাতে মিশাইছে তো গরম পানি। এটা হচ্ছে আমার ঠান্ডা পানি, এটা হচ্ছে গরম পানি। তো গরম পানিকে ভাইয়া লাল কালার দিয়ে দেখাইছি। তাহলে এটা হচ্ছে কি পানি? এটা হচ্ছে আমার ঠান্ডা পানি। আর এটা হচ্ছে ভাই কি পানি? এটা হচ্ছে গরম পানি, ঠিক আছে। সো ওরা সেম কাজ করছে, যে ঠান্ডা পানিতেও কি মিশাইছে? সেম জিনিস মিশাইছে। মনে করো ঠান্ডা পানিতে ওরা কিছু নীল মিশাইলো, যেটা দিয়ে আমরা কাপড় ওই যে কাচার পরে যেটা দিই, এখানেও কিছু কি মিশাইলো? নীল মিশাইলো। সো তোমরাও এইগুলা বাসায় এক্সপেরিমেন্ট গুলো করতে পারো। সো ভাইয়ের কাছে জিনিসপত্র নাই বলে, হলে থাকি বলে দেখাইতে পারতেছি না, নাহলে আমিও দেখাইতে পারতাম, ঠিক আছে। দেখো জিনিসগুলো অত কিছুই না, যে ঠান্ডা পানিতে তুমি নীল মিশাইছো, গরম পানিতে নীল মিশাইছো, তুমি কি দেখবা? ঠান্ডা পানিতে নীলতে মিশতে একটু সময় লাগতেছে, গরম পানিতে নীলতে মিশিয়ে দেখো, গরম পানিতে অনেক তাড়াতাড়ি মিশে যাবে।
বুঝছো, অনেক তাড়াতাড়ি মিশে যাবে। তো এখান থেকে আমরা কি বুঝতে পারি, এখান থেকে আমরা বুঝতে পারি যে যে তাপমাত্রার উপরও কি ডিপেন্ড করে, ব্যাপন হারটা ডিপেন্ড করে। তাপমাত্রার উপরও কি ডিপেন্ড করে, ব্যাপন হারটা ডিপেন্ড করে। তাপমাত্রা, তাহলে তাপমাত্রা যত বেশি ব্যাপন হারও তত বেশি। তাহলে এই যে আমরা যদি বলি তাপমাত্রা যত বেশি ব্যাপন হারও কি, ব্যাপন হারও তত বেশি, ব্যাপন হারও কি হবে, তত বেশি হবে। তাহলে তাপমাত্রা বেশি হলে ব্যাপন হারও বেশি। তো আমি এখানে যে দুইটা জিনিস আলোচনা করলাম সেটা হচ্ছে কি, যদি তোমার ব্যাপন হার সব থেকে বেশি হবে কার, গ্যাসের, তারপরে তরলের, তারপরে কঠিনের। আর তাপমাত্রা যত বেশি ব্যাপন হার বেশি, তাপমাত্রা কম হলে ব্যাপন হারও কম। অর্থাৎ যদি আমরা ঠান্ডা পানি হয় তাহলে ছড়াবে কম, যদি গরম পানি হয় ছড়াবে বেশি। তোমরা এটাও এক্সপেরিমেন্ট করতে পারো যে এটা ঠান্ডা পানি দিবা আর এটা গরম পানি দিবা, চিনি মেশাবা, চিনি কোনটা তাড়াতাড়ি মিষ্টি হয়ে যাচ্ছে সেটাও তোমরা টেস্ট করতে পারো। এখানেও আমাদের ব্যাপনের কারণে এই জিনিসটা হয় আর কি, বুঝছো তোমরা? তো এটা হচ্ছে ব্যাপন হার। এখন দেখো আমরা যদি ব্যাপন হার নিয়ে আলোচনা করি, আসলে ব্যাপন হার জিনিসটা কি, ব্যাপন হার জিনিসটা কি। সো ব্যাপন জিনিসটা তোমরা বুঝছো, ব্যাপন জিনিসটা বুঝছো তোমরা? সো এখন ব্যাপন যদি তোমরা এখনো না বুঝে থাকো, চলো ব্যাপন বুঝার জন্য তোমাদেরকে একটা টেকনিক দিই, ঠিক আছে? টেকনিকটা কি তোমরা মনে রাখবা, ভাইও স্টুডেন্ট লাইফে শিখছিলাম এভাবে। বক, কি মনে রাখবা, ব্যাপন মানে হচ্ছে বক। ওই যে আমরা দেখি না বক একটা পাখি, তো ব্যাপন মানে মনে রাখবা বক। ব্যাপন মানে কি মনে রাখবা, বক। তাহলে বক মানে হচ্ছে কি, ব ফর, বতে কি বলবা, বেশি ঘনত্ব। বতে কি বলবা, বেশি ঘনত্ব। কতে কি বলবা, কতে বলবা কম ঘনত্ব। কতে কি বলবা, কম ঘনত্ব। তাহলে ব্যাপন মানে হচ্ছে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে ছড়িয়ে পড়া। ব্যাপন মানে কি, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে ছড়িয়ে পড়া। এই প্রসেসটাকে আমরা কি বলবো, ব্যাপন। তাহলে যে কোনো মাধ্যমে পদার্থের অণুগুলা উচ্চ ঘনত্ব মানে বেশি ঘনত্ব, উচ্চ ঘনত্ব এলাকা হতে স্বতঃস্ফূর্ত এবং সমভাবে নিম্ন ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে কি বলা হয়, ব্যাপন বলা হয়। এখন আসো ভাইয়া যদি একটু, তাহলে ব্যাপন মানে মনে রাখবার টেকনিকটা কি, ব্যাপন মানে মনে রাখবার বক, বেশি ঘনত্ব হতে কম ঘনত্বে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে কি বলে, ব্যাপন বলে। এখন ভাইয়া যদি একটু ব্যাপন হার নিয়ে তোমাদের সামনে আলোচনা করি, ভাই ব্যাপন হার জিনিসটা কি, ব্যাপন হার বা রেট, হারকে আমরা ইংরেজিতে বলি রেট, ঠিক আছে? এখন ব্যাপন হার জিনিসটা হচ্ছে একক সময়ে, একক সময়ে যতটুকু ছড়াই, যতটুকু ছড়াই তাকে আমরা কি বলি, তাকে আমরা ব্যাপন হার বলি। একক সময়ে মানে এক সেকেন্ডে যতটুকু ছড়াচ্ছে বা একটা কত দ্রুত ছড়াচ্ছে, ব্যাপন হার দ্বারা আমরা বুঝি কি, কত দ্রুত, কত দ্রুত বা কত স্লো বা কত ধীর, কত দ্রুত অথবা কি কত ধীর, এটা আমরা কোত্থেকে বুঝি, ব্যাপন হার থেকে বুঝি। এটা আমরা কোত্থেকে বুঝি, ব্যাপন, যার ব্যাপন হার বেশি তার কি, সে কি তত দ্রুত ছড়াবে, যার ব্যাপন হার কম সে তত কি ছড়াবে, স্লোলি ছড়াবে, তাই না? এখন দেখো ব্যাপন হার, তাহলে একক সময়ে কতটুকু ছড়ায় তাকে আমরা কি বলি, ব্যাপন হার বলি। তাহলে এই ব্যাপন হার, ব্যাপন হার আমরা দেখছি এর আগে কয়টা জিনিস, ফার্স্টে তাপমাত্রার উপর ডিপেন্ড করে, তাপমাত্রা বেশি হলে ব্যাপন হার বেশি হয়। তারপরে তোমার কিসের উপর ডিপেন্ড করে, পদার্থের অবস্থার উপর ডিপেন্ড করে, গ্যাসীয় পদার্থের ব্যাপন হার বেশি, তারপরে তরল পদার্থের ব্যাপন হার মধ্যম, আর কঠিন পদার্থের ব্যাপন হার সব থেকে কম। এখন তোমাদের মাথায় কি প্রশ্ন আসে, কেন ভাইয়া কঠিন পদার্থের ব্যাপন হার কম, গ্যাসীয় পদার্থের বেশি? আর হচ্ছে তোমাদের মাথায় কি প্রশ্ন আসে, কেন ভাইয়া তাপমাত্রা বাড়লে ব্যাপন হার বেড়ে যায়? তো সেটা নিয়ে কিন্তু আমরা গত ক্লাসে পড়ছি। তো এখন তোমাদের যদি তাও আমি ভাইয়া একটু ছোট্ট করে বুঝাই দিই কেন তাপমাত্রা বাড়লে ব্যাপন হার বেড়ে যায়। এই যে দেখো এখানে কিছু পদার্থ আছে, ঠিক আছে? এটা হচ্ছে এখন তুমি যদি এই পদার্থের, গতদিন আমি সিমুলেশনে দেখাইছিলাম না, তুমি যদি এখানে তাপ প্রয়োগ করো বা তাপমাত্রা বাড়াও, সাপোজ এখানে আগুন জ্বালাই দিলা, তাপমাত্রা বাড়াও, তাহলে কি হয়, এখানে এই কণার অণুগুলা, এই অণুগুলা কি হয়, গতি বাড়ে না? এখানে কি হয়, গতিটা বাড়ে না, গতি কাপাকাপিটা বাড়ে না? তো কাপাকাপি বাড়লে কি হবে, এই যে এখানে বেশি বেশি মিশে যাবে না, অর্থাৎ ব্যাপনটা বেশি বেশি হবে না, যার কারণে তোমার কি হয়, অর্থাৎ এই যে তাপ বাড়লে বা তাপমাত্রা বাড়লে কি হয়, অণুগুলার গতি বেড়ে যায় বা গতি শক্তি বেড়ে যায়, যার কারণে ব্যাপন হার বেড়ে যায়। কথা বুঝছো? আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কেন হয়, সেম কারণ, কারণ গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে অণুগুলার গতি শক্তি বেশি থাকে, গতি বেশি থাকে, যার কারণে গ্যাসীয় পদার্থের মধ্যে কি হয়, গতি বেশি থাকে বলে গ্যাসীয় পদার্থের মধ্যে কি হয়, তোমার ব্যাপন হারটা বেশি হয়। বুঝছো? এখন এই যে ব্যাপন হার, এই যে ব্যাপন হার কোনটাতে বেশি হয় কোনটাতে কম হয়, এই জিনিস নিয়ে যেই বিজ্ঞানী আলোচনা করছেন সেটা হচ্ছে বিজ্ঞানী গ্রাহাম। গ্রাহাম এই ব্যাপন হার সম্পর্কে ধারণা দেন। কে দেন? গ্রাহাম। তো বিজ্ঞানী গ্রাহাম কি নিয়ে ধারণা দেন? গ্রাহাম হচ্ছে ব্যাপন হার সম্পর্কে ধারণা দেন। গ্রাহাম হচ্ছে কি সম্পর্কে ধারণা দেন? ব্যাপন হার সম্পর্কে ধারণা দেন। তো বিজ্ঞানী গ্রাহাম বলেন যে ব্যাপন হার,
এই যে ব্যাপন হারটা, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক কার? এটা হচ্ছে ব্যস্তানুপাতিক আণবিক ভরের। ব্যাপন হার কার ব্যস্তানুপাতিক? ব্যাপন হার হচ্ছে আণবিক ভরের ব্যস্তানুপাতিক। তো তোমরা যারা এখন নতুন 9-এ উঠছো তারা হয়তো আণবিক ভর কি জানো না, পারমাণবিক ভর কি জানো না। তো আমি তোমাদের জন্য যদি একটু ছোট্ট করে বলি যে কেমিস্ট্রিতে পর্যায় সারণী নামে একটা জিনিস আছে। ওই পর্যায় সারণীর তোমার মিনিমাম 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলো তোমার মুখস্থ থাকতে হবে। তাদের পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা তোমার মুখস্থ থাকতে হবে। এবং তুমি যদি ওগুলো মুখস্থ না করো তাহলে আণবিক ভরও তুমি বের করতে পারবে না, ঠিক আছে? তো ওখান থেকে আসলে আণবিক ভরগুলো আসে। তো আমি কিছু মৌলের আণবিক ভর যদি ভাই এখানে লিখি, যেমন দেখো, সরি, যৌগের আণবিক ভর যদি লিখি, এইটাকে বলা হয় হচ্ছে অ্যামোনিয়াম। অ্যামোনিয়া, এটাকে কি বলা হয়? অ্যামোনিয়া। এটার আণবিক ভর হচ্ছে 17। এটাকে বলা হয় কার্বন ডাই অক্সাইড, এটার আণবিক ভর হচ্ছে 44। এটা হচ্ছে আমাদের, তোমরা এটা জানো সবাই, H2O, পানি। পানির আণবিক ভর হচ্ছে 18। এটা হচ্ছে হাইড্রোজেন, এটার আণবিক ভর হচ্ছে 2। এটা হচ্ছে অক্সিজেন, এটার আণবিক ভর হচ্ছে 32। এটা হচ্ছে নাইট্রোজেন, এটার আণবিক ভর হচ্ছে কত? 28। ঠিক আছে? এটা হচ্ছে ফ্লোরিন, ফ্লোরিনের আণবিক ভর হচ্ছে 38, যদি আমি ভুল না করি আর কি। হ্যাঁ, 19 দুগুণে 38। আচ্ছা, ঠিক আছে। সো এই হচ্ছে কিছু মৌলের আমরা কি দিলাম? আণবিক ভর। কি দিছি ভাইয়া? আণবিক ভর, যেগুলো তোমার মুখস্থ থাকা লাগবে আর কি। সো গ্রাহাম বলতেছে যে ব্যাপন হার, ছড়াই পড়ার হারটা আণবিক ভরের কি হবে? ব্যস্তানুপাতিক। মানে ব্যস্তানুপাতিক মানে কি তোমরা যদি না বুঝো ভাইয়া, ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক। তাহলে গ্রাহাম বলছে যে ব্যাপন হার কি? আণবিক ভরের ব্যস্তানুপাতিক। কিসের? আণবিক ভর এর কি? ব্যস্তানুপাতিক। যদি তাপমাত্রা সমান থাকে, যদি তাপমাত্রা কি থাকে? স্থির থাকে। যদি কি স্থির থাকে? তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে। তাপমাত্রা কি? স্থির। তাপমাত্রা যদি কি থাকে? স্থির থাকে, তাহলে কি হবে? ব্যাপন হার আণবিক ভরের কি হবে? ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে কি বুঝাই? ব্যস্তানুপাতিক মানে বুঝাই হচ্ছে তোমার এখানে ব্যাপন হারকে আমরা আর দ্বারা প্রকাশ করলাম, আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এম। এটা দ্বারা বুঝাই যে কোনো কারণে যদি তোমার আণবিক ভরটা বাড়ে, তাহলে ব্যাপন হার কমে যাবে। ব্যস্তানুপাতিক মানে বোঝায় এটা, যে একটা বাড়লে একটা কমে যাবে, একটা বাড়লে একটা কমে যাবে। তো এখানে আমি যদি বলি ভাইয়া দেখো, এখানে হাইড্রোজেনের আণবিক ভর কত? 2। এখন এখানে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত? 44। তো দেখো, আমি যদি বলি কার ব্যাপন হার বেশি হবে, তাহলে দেখো এই যে এইটার আণবিক ভর কত? 2, সেটা কম না? আণবিক ভর কম হলে ব্যাপন হার বাড়বে, আণবিক ভর কম হলে ব্যাপন হার বাড়বে, কারণ একে অপরের কি? ব্যস্তানুপাতিক। এই যে দেখো, এটার ভর কত? 44, তার মানে বেশি না? তাহলে এটার আণবিক ভর বেশি, ব্যাপন হার কমে যাবে। কথা বুঝছো? সো তোমরা যদি না বুঝো তো চলো ভাই তোমাদেরকে একটা সুন্দর এক্সাম্পল দিই। সেটা হচ্ছে কিরকম, দেখো, মনে করো এই হচ্ছে আমাদের মোটু। ওই যে তোমরা মোটো পাতলু দেখো না, এই হচ্ছে তোমার মোটু। হ্যাঁ, এই যে দেখো বড় পেট মোটু, আর এই হচ্ছে মোটো পাতলুর এই যে পাতলু। এখন মোটু পাতলু ডিসিশন নিল যে আমরা রেস করব, আমরা দৌড় প্রতিযোগিতা দিব। ঠিক আছে? তো দৌড় প্রতিযোগিতা যদি দেয়, মোটর বর মনে করো কত কেজি? 100 কেজি। পাতলুর বর মনে করো 40 কেজি। এখন দুইজন দৌড়াইতে নামছে, বলো তো কে জিতবে? কে জোরে দৌড়াইতে পারবে? অবশ্যই পাতলু জোরে দৌড়াইতে পারবে না, পাতলু। ঠিক আছে না? তাহলে এখানে দেখো, যার ভর কম সেই তো পাতলু। এই যে দেখো, ওর ভর মাত্র 40 কেজি, এরপর 100 কেজি, তাহলে এরপর 2, এরপর 44, তাহলে এরপর কম। তাহলে যার ভর কম সে দৌড়াইতে পারবে বেশি, যার আণবিক ভর কম তার ব্যাপন হার কি? বেশি। ঠিক আছে না? তো এখন দেখো, আমরা গ্রাহামের সূত্র থেকে কি বুঝতে পারি যে ব্যাপন হার আণবিক ভরের কি? ব্যস্তানুপাতিক। ঠিক আছে না? এখন আমরা যদি দেখি যে গ্রাহামের কি সূত্র, ব্যাপন হারের সূত্র থেকে একটা বইয়ে তোমাদের আরো একটা কাজ আছে। তো ওই কাজটা ভাইয়া তোমাদেরকে একটু দেখাই দিব আর কি। ঠিক আছে? ওই কাজটা আজকে দেখাই দিয়ে ওইটার মাধ্যমে আমরা শেষ করব। তাহলে তোমরা বুঝছো? তো বইয়ে যেই কাজটা দেওয়া আছে সেটা হচ্ছে, দেখো, সেটা হচ্ছে এরকম। এটা রিলেটেড একটা ম্যাথ আছে। হ্যাঁ ভাইয়া, ওই ম্যাথটাও তোমাদেরকে করাবো, সমস্যা নাই। আমি পরের পার্টে ওই ম্যাথটা করাই দিব, যেহেতু আজকের পার্টটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই আর লম্বা করবো না। আমি পরের পার্টে ম্যাথটা করাবো, সেম এই প্রবলেমটা দিয়ে আমি ম্যাথটা করাই দিব। দেখো, তো এখানে দেখো, তোমার এখানে কি আছে, যে একটা এরকম কাঁচ নল আছে। ঠিক আছে? কাঁচ নল, যেটা দুই পাশ হচ্ছে ফাঁপা, দুই পাশে ফাঁপা, খোলা কাঁচ নল। ঠিক আছে? এবং এখানে তুলাই বীজাণু, হ্যাঁ তুলাই বীজাণু, এই পাশে নিচে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, এই পাশে নিচে HCl, এবং এই পাশে নিচে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH। সো তোমরা যারা নাম জানো না ভাই, তোমাদের জন্য একটু বলে দিই, এটার নাম হচ্ছে হাইড্রোক্লোরিক
অ্যাসিড, এটার নাম হচ্ছে কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম কি হাইড্রো অক্সাইড। ঠিক আছে, এখন দেখো এখানে যেহেতু তুলায় ভেজানো, এই যে দেখো তুলায় ভেজানো কি আছে HCl আছে, এখানে কি আছে এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে। ঠিক আছে, সো এখানে কি হয় জানো, এখানে হয় কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে আসে মানে হচ্ছে NH4 হবে, NH4OH। হ্যাঁ, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে আসে NH3 প্লাস H2O, মানে বোঝাই হচ্ছে এই NH3টা পানির মধ্যে মিশিয়ে এটা তৈরি করছে। তো এখান থেকে আসে এই যে এই পার্টটা, তোমার জাস্ট এই পার্টটা লাগবে, আর এখান থেকে HCl পুরোটাই আসে। কথা বুঝছো, আমি আমি যেটা বুঝাইতে চাচ্ছি একটু বুঝো। তাহলে এই দেখো এখান থেকে এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে কি আসে, শুধু NH3 পার্টটা আছে, এই যে অ্যামোনিয়া, অ্যামোনিয়া, আর এখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড পুরোটাই আসে। এখন ভাই যে জিনিসটা ভাইয়া বুঝাইতে চাচ্ছি, দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর ভাই এখানে লিখি নাই, তো চলো এখানে ছোট্ট করে লিখে দিই। HCl এর ভর হচ্ছে 36.5, আর অ্যামোনিয়ার ভর কত দেখো তো ভাইয়া 17। এখন বলো এই যে 17 মানে ও পাতলু না, এই যে দেখো এদিক থেকে পাতলু আসতেছে, আর ওর ভর যেহেতু কত 36.5, তাহলে এই দিক থেকে মোটো যাচ্ছে। ঠিক আছে, মোটো যাচ্ছে এদিকে। হ্যাঁ, আর অ্যামোনিয়ার ভরটা কত মাত্র 17। ঠিক আছে, তো এদিক থেকে মোটো যাচ্ছে, এদিক থেকে পাতলু আসতেছে, এই যে মোটো যাচ্ছে। এখন মোটো এদিকে যাইতে 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 পাতলু এদিকে অনেক দূর চলে আসবে না, আসবে কিনা? মোটো তো আস্তে আস্তে পেট ডুলাই যাবে, ততক্ষণে তো পাতলু অনেক তাড়াতাড়ি চলে আসবে, তাই না? এখন আমি যদি বলি তাদের দুজনের দেখা, তাদের দুজনের মিলন কোথায় হবে? তাদের দুজনের মিলন কোথায় হবে? যে মোটর বাসা থেকে কাছে হবে নাকি পাতলুর বাসা থেকে কাছে হবে? বলো তো তোমরা। অবশ্যই কোথায় হবে? অবশ্যই মোটর বাসা থেকে কাছে হবে না, এই যে এই জায়গায়, বা মোটর বাসা থেকে কাছে। হ্যাঁ, সো কথা হচ্ছে ভাইয়া, এই যে দেখো যেখানে HCl এবং NH3 মিলিত হয় সেখানে একটা সাদা ধোঁয়া তৈরি হয়, সেখানে একটা কি তৈরি হয়? সাদা ধোঁয়া তৈরি হয়। তাহলে এই সাদা ধোঁয়াটা কার পাশে হবে? HCl এর পাশে, কারণ HCl তো কি, HCl তো মোটো, সে তো দূরাইতে পারে না, তাহলে সে যাইতে যাইতে এই অনেক দূর চলে আসবে, তাহলে কার কাছে? মোটর কাছে সাদা ধোঁয়াটা তৈরি হবে না? হবে কিনা? বুঝছো তোমরা? সো এই প্রবলেমটাই তোমাদের ওখানে কাজে দেওয়া আছে। তো এখানে যেই বিক্রিয়াটা হয় ভাইয়া, বিক্রিয়াটা একটু তোমাদের দেখাই দিই। এখানে যেই বিক্রিয়াটা হয়, বিক্রিয়াটা যদি ভাই একটু দেখাই দিই, দেখো কার সাথে কার বিক্রিয়া হয়, এই যে HCl এর সাথে হয় NH3, তাহলে যেই প্রোডাক্টটা তৈরি হয় NH4Cl তৈরি হয়, এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। এই অ্যামোনিয়াম ক্লোরাইডের কি তৈরি হয়? অ্যামোনিয়াম ক্লোরাইডের ভাইয়া সাদা ধোঁয়া তৈরি হয়। অ্যামোনিয়াম ক্লোরাইডের কি তৈরি হয়? সাদা ধোঁয়া তৈরি হয়। কার পাশে? এই যে HCl এর পাশে। কার পাশে তৈরি হয়? HCl এর পাশে। তো আমি নেক্সট ক্লাসে এই ইন্টারেস্টিং একটা ম্যাথ দেখাবো, যেটা হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্রটাকেও আমি নেক্সট ক্লাসে ডিরাইভ করব, বা আরো বিস্তারিত বলবো গ্রাহামের ব্যাপন সূত্র নিয়ে, এবং এই রিলেটেড যেই ম্যাথটা তোমাদের আসতে পারে বা আসে, এই ম্যাথটাই আমি করাই দিব, যে দেখো HCl থেকে কত দূরে সে মিলিত হবে, বা NH3 থেকে কত দূরে তারা মিলিত হবে, যে কত দূরত্বে তারা মিলিত হবে। সো এই ম্যাথটা দেখার জন্য তাহলে পরের পর্বে জন্য অবশ্যই কি করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিও ভালো লাগলে বন্ধুদের কাছে কি করে দিতে পারো, শেয়ার করে দিতে পারো। ধন্যবাদ সবাইকে।